দিন শেষে আমার যতই কষ্ট হোক, আমার এই ছোট বোনটার শুধুমাত্র এই মিষ্টি হাসিটা আমার মন ভালো করার জন্য যথেষ্ট। না, এমনিতেই কিছু হয়নি। ভাইয়া, আমার চোখের দিকে তাকা। আমি সামিয়ার চোখের দিকে তাকালাম। এবার সত্যি করে বল তো কি হয়েছে, মন খারাপ কেন? আমি যতই সামিয়ার থেকে লুকানোর চেষ্টা করি না কেন, আমি জানি ওর থেকে কিছুই লুকাতে পারবো না। তাই বলে দিলাম, কালকের মধ্যে কোচিং, 3 মাসের বেতন 5,000 টাকা জমা দিতে হবে, আর না দিতে পারলে কোচিং থেকে বের করে দেবে। কথাটা শুনে সামিয়ার মনটা খারাপ হয়ে গেছে। হয়তো সামিয়াও আমার মতো ভাবতেছে যে আমার পড়াশোনা, এত স্বপ্ন, সব এখানেই ইতি টানতে হবে। ভাইয়া, তুই একবার আম্মুর কাছে গিয়ে বল। না রে, গিয়েও কোনো লাভ হবে না, বরং অপমান করে বের করে দেবে। ভাইয়া, অপমান তো আমার প্রতিদিনই হয়। আমাদের মতো ছেলে মেয়েদের তো জন্মই হয়েছে অপমানের জন্য, অবহেলা আর লাঞ্ছনা পেয়ে বেঁচে থাকার জন্য। ভাইয়া, তুই একবার গিয়ে অন্তত দেখ। সামিয়ার কথা মতো আমি আমার রুমের কাছে গেলাম। ভেতরে আসবো? নিজের কাপড় চোপড়ের দিকে তাকিয়ে দেখছিস কি অবস্থা? আর তুই আসবি আমার রুমে? যা বলে বাইরে থেকে বলে এখান থেকে ফট। কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। না চাইতেও চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে বাইরে দরজার কাছে দাঁড়িয়ে বললাম, আমার কোচিংয়ে কালকের মধ্যে 5,000 টাকা দিতে হবে, না হলে কোচিং থেকে বের করে দিবে। তো আমি কি করব? আর তুই লেখাপড়াও কি করবি? বাড়ির চাকর তোর চাকরি, বেশি পড়াশোনা করতে হবে না। আম্মু যদি টাকা না দেয় তাহলে আমার সব স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। তাই যেভাবে হোক আম্মুর থেকে টাকা নিতে হবে। আম্মু তার রুমে ঢুকতে নিষেধ করা সত্ত্বেও আমি তার রুমে ঢুকে আম্মুর পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তোমার দুটো পায়ে ধরি, 5,000 টাকা দাও, না হলে যে আমার সব স্বপ্ন এখানে নষ্ট হয়ে যাবে। আম্মু একটা লাথি দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিল। তুই তো এতিম, তুই পড়াশোনা করে কি করবি? সারা জীবন এই বাড়ির কাজের লোকের মতো থাক, তাতে দুবেলা দুমুঠো ভাত পাবি। বেশি বাড়াবাড়ি করলে আজ থেকে ভাতও বন্ধ করে দেবো। আমি আবারও আম্মুর পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, দয়া করো আম্মু, তোমারও তো নিজের 2টা ছেলে মেয়ে আছে, তাদের ভালো ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছ, একটু দয়া করে হলেও টাকাটা দাও, যে কোনো কিছুর বিনিময়ে টাকাটা দাও প্লিজ। আম্মু আমার চুল ধরে টেনে উঠিয়ে গালে কয়েকটা থাপ্পড় দিল। আমার ছেলে মেয়ের সাথে তোর তুলনা করছিস? তুই তো হলি এতিম, এ বাড়ির কাজের ছেলে, আর আমার পায়ে হাত দেওয়ার সাহস হয় কি করে? তোর মতো নোংরা একটা ছেলে আমার পায়ে হাত দিয়েছে, ভাবতে আমার গা ঘ্যান ঘ্যান করছে। বলে আমার চুল ধরে হ্যাঁচকাতে হ্যাঁচকাতে আরো কয়েকটা চড় দেয়। আমি আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলাম। বাইরে এসে ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতেছি আর ভাবতেছি, আজ যদি আমার আম্মু বেঁচে থাকতো তাহলে এই দিনটা কখনো দেখতে হতো না। কিন্তু পোড়া কপাল হলে যা হয়। তবে এসব আমার কাছে নতুন কোনো কিছু না। প্রতিদিন এরকম মার অপমান, লাঞ্ছনা, এগুলো সহ্য করতে হয়। এসবের সাথেই আমাদের 2 ভাই বোনের বসবাস। আল্লাহ হয়তো এগুলোই রেখেছিল কপালে। ও, আমার পরিচয় তো দেওয়া হয়নি। আমি আশিক, এসএসসি পরীক্ষা দিয়ে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং করতেছি। সামিয়া হচ্ছে আমার ছোট বোন, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা 2 ভাই বোন এতিম। যখন আমি ক্লাস 2তে পড়ি তখন আমার আম্মু মারা যায়। আর আম্মু মারা যাওয়ার পর আমাদের 2 ভাই বোনের মায়ের অভাব পূরণ করার জন্য আব্বু আবার বিয়ে করে। নতুন মা এসে প্রথম থেকেই আমাদের 2 ভাই বোনকে সহ্য করতে পারতো না। আব্বুকে লোকে অনেক মারধর করত। আব্বুর সামনে বেশি কিছু বলতেও পারতো না। কিন্তু তার কিছুদিন পর আব্বু আমাদের ছেড়ে পাড়ি দেয় না ফেরার দেশে। তখন থেকে আমাদের 2 ভাই বোনের মতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও নেই। তখন থেকেই আমরা এতিম।
সৎমা আমাদের দুই ভাই বোনকে মানুষ বলে মনে করে না, বাড়িতে রেখে দিয়েছে কাজ করানোর জন্য। আব্বু মারা যাওয়ার পর বাসায় কাজ করার জন্য যে লোকগুলো ছিল, আমার সৎমা তাদেরকে বের করে দিয়ে তাদের জায়গায় আমাদের দুই ভাই বোনকে বসিয়ে দিয়েছে। আব্বু মারা যাওয়ার পর সৎমা আমাদের ঘর থেকে বের করে দিয়ে থাকার জায়গা করে দিয়েছে বাসার বাইরে, যেখানে বাসায় কাজ করা কাজের লোকগুলো থাকতো তাদের রুমে। যাই হোক, বলতে বলতে অনেক অনেক কিছুই বলে ফেলেছি। এখন গল্পে যাওয়া যাক। আমি চোখে মুখে পানি দিয়ে চোখ মুছতে মুছতে আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি সামিয়া আমার রুমে বসে কাঁদতেছে। আম্মু যে আমাকে মেরেছে, সামিয়া নিজ থেকে সব দেখেছে। কি হয়েছে, কাঁদছিস কেন? ভাইয়া, আমার জন্য তোকে সকাল সকাল মার খেতে হলো, কত কথা শুনতে হলো। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি সামিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি, কাঁদছিস কেন? এগুলো তো নতুন কিছু না, এ তো প্রতিদিনই করে। জানিস তো আমরা এতিম, এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমাদের কষ্ট কখনো কেউ বুঝবে না রে। শুধু শুধু চোখের পানি নষ্ট করিস না। হাসতে হাসতে বললাম, কিন্তু হাসাটা বৃথা, চোখ দিয়ে পানি পড়তেই আছে। সামিয়া আবার আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও কেঁদে দিলাম। ভাইয়া, তাহলে কোচিং এর টাকাটা দিবি কি করে? আরে দেব না, আমু তো ঠিকই বলেছে, আমরা এতিম, এই বাড়ির কাজের লোক, পড়াশোনা করে কি করব, তাই ভাবতেছি আর পড়বো না। ভাইয়া, আমার দিকে তাকা। আমি সামিয়ার দিকে তাকালাম। তোকে পড়াশোনা করতে হবে, কারোর জন্য না হলেও আমার জন্য করতে হবে। ভাইয়া, আমি একবার আম্মুকে বলে দেখি। পাগল হয়ে গেছিস তুই? শুনতে হবে না, তোকেও মারবে আমার মতো করে। আমি দেখি কোথাও ম্যানেজ করতে পারি কিনা। তাহলে তুই দেখ, আমি নাস্তা বানাতে যাচ্ছি, দেরি হলে আবার বকবে। চল, আমি যাচ্ছি। তারপর দুজন কিচেনে গিয়ে সকালে নাস্তা বানাচ্ছি। ভাইয়া, টাকা না দিলে তো কোচিং থেকে বের করে দেবে, কি করবি এখন? স্যারের হাত পা ধরে আর কয়েকটা দিন সময় নেব ভাবছি। নাস্তা রেডি করে টেবিলে নিয়ে গেলাম। আম্মু, লামিয়া আপু আর তাসনিম টেবিলে বসে আছে। সামিয়া ওদেরকে নাস্তা দিল। খেয়ে ওরা যে যার রুমে চলে গেল। লামিয়া আর তাসনিম হচ্ছে আমার আরো দুই ভাই বোন, ওই আম্মুর ছেলে মেয়ে। লামিয়া আপু অনেক ভালো, কিন্তু তাসনিম আর আম্মু আমাদের সহ্য করতে পারে না। যাই হোক, ওরা রুমে চলে গেল। থাল প্লেটগুলো পরিষ্কার করে এসে দেখি অল্প কিছু খাবার আছে। আমি যদি খাই সামিয়ার হবে না, আর সামিয়া খাইলে আমার খাওয়া হবে না। আমি না খেয়ে রুমে গেলাম। কোচিংয়ে যাব বলে রেডি হচ্ছি, তখন সামিয়া আসলো। ভাইয়া, খেয়েছিস? হ্যাঁ খাইছি, তুই খেয়ে নে। মিথ্যা কথা বলছিস? আমি তো জানি অল্প খাবার ছিল, তাহলে তুই খেলে এখনো আমার জন্য খাবার কিভাবে থাকে? সত্যি আমি খাইছি, তুই খেয়ে নে। আমি কোচিংয়ে গেলাম বলে আমি ব্যাগটা নিয়ে বের হতে যাচ্ছি, তখন সামিয়া আমার হাত এঁটে ধরলো। আমি সামিয়ার দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে অসহায় দৃষ্টি তাকিয়ে আছে, চোখের কোণে ফোঁটা ফোঁটা পানি জমছে। এইভাবে মিথ্যা কথা বলে না খেয়ে চলে যাচ্ছিস? তুই ভাবলি কি করে তুই না খেলে আমি খাবো? আমি খেলে তোর জন্য আর খাবার থাকতো না। সামিয়া খাবারের প্লেটটা নিয়ে আসলো। প্লেটে সামান্য অল্প কিছু খাবার আছে। নে, খেয়ে নে। সামিয়া আমার গালে তুলে খাইয়ে দিল। দুজনে ভাগ করে খেয়ে নিলাম। খাওয়ার সময় হঠাৎ সামিয়া বলল, আচ্ছা ভাইয়া, আমাদের কি সারা জীবন এইভাবেই বেঁচে থাকতে হবে? আমরা কি কখনো ভালোভাবে বেঁচে থাকতে পারবো না? আমাদের ইচ্ছের কি কোনো দাম নেই কারো কাছে? সবাই তো ভালো ভালো খাবার খায়, কাপড় চোপড় পরে, আর আমরা তো তাও পারি না। সামান্য দুটো কাপড়ে সারা বছর পার করে দিতে হয়। কেন ভাইয়া, কেন এরকম হলো আমাদের জীবনে? আমরা কেন মারা গেলাম না আম্মুর সাথে? চোখের পানি মুছতে মুছতে বলল। আমার কাছে সামিয়ার প্রশ্নের কোনো উত্তর নেই। এই বাসায় একটা কুকুরকে যে মর্যাদা দেওয়া হয়, তাদের থেকে কম মর্যাদা দেওয়া হয় আমাদের এই দুই ভাই বোনকে। একটা কুকুরের চেয়েও অদম আমরা। কি অপরাধ আমাদের তা আমরা জানি না আল্লাহ আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে।
আমি সামিয়ার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে আসলাম। বাসা থেকে কোচিংয়ে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। রাস্তায় এসে পকেটে হাত দিয়ে দেখি একটা টাকাও নেই। ভাবলাম ব্যাগের ভেতরে খুঁজে যদি কয়েকটা টাকা পাই তাহলে রিক্সা করে যাব। অতঃপর ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজেও একটা টাকাও পেলাম না। ব্যাগটাও শূন্য পড়ে আছে। আর কোনো উপায় না পেয়ে হাঁটা শুরু করছি। কোচিংয়ে আসতে প্রায় 35 মিনিটের মতো সময় লাগছে। ক্লাসরুমে ঢুকে ক্লাসের লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম, কারণ আমার পাশে কেউ বসে না, কথাও বলে না। এতিম ছোট লোকদের সাথে আসলে কেউ কথা বলবে না, এটাই স্বাভাবিক। আমার পাশের বেঞ্চে 2টা মেয়ে বসে আছে। দেখ ছেলেটার অবস্থা, জামা কাপড়গুলো কত নোংরা। কোথা থেকে আসে এসব খ্যাত মার্কা ছেলেরা? এসব বলে আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। আমি মাথা নিচু করে বসে আছি। ছোট লোক এতিম হলে সবাই হাসাহাসি করবেই, এ নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। মা মারা যাওয়ার পর যাকে মা বলে মেরেছি সেই তো বলে ছোট লোক এতিম, তাহলে বাইরের মানুষ কেন বলবে না? বলুক, ছোট লোক এতিমদের এসব সহ্য করতে হয়। কিছুক্ষণ পর স্যার আসলো, সবার কাছ থেকে বেতন টাকা আদায় করতেছে। জানি না আমি কি বলবো, হয়তো বের করে দিবে আজকে। সবার টাকা নেওয়া শেষে আমার কাছে আসলো। দাও, তোমার টাকা দাও। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। কি বলবো, কিছুই তো বলার নেই। কি হলো, দাও। আমি নিশ্চুপ। এই ছেলে, কথা কানে যাচ্ছে না? টাকা দিতে বলেছি, শুনতে পাচ্ছ তুমি? ধমক দিয়ে বলল। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। স্যার 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 আমার কাছে টাকা নাই। ওই ফাজলামো পেয়েছো তুমি? কোচিং করতে আসো আর টাকা নাই? কোচিং এ ঢোকার আগে মনে ছিল না কোচিং করতে টাকা লাগে? স্যার আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি দিয়ে দেব। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোথাও টাকা ম্যানেজ করতে পারছি না। আর কয়েকটা দিন পরেই দিয়ে দেব। মামার বাড়ির আবদার পেয়েছো তুমি? কয়েকদিন পর দিবা। যাও, ক্লাস থেকে বের হও, আর কখনো যেন তোমাকে ক্লাসে না দেখি। প্লিজ স্যার, আমাকে বের করে দেবেন না। আমাকে বের করে দিলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আর কয়েকটা দিন সময় দিন স্যার, আমি টাকাটা দিয়ে দেব। তোমাকে বের হতে বলেছি ক্লাস থেকে, যাও বের হও। প্লিজ স্যার, বের করে দেবেন না। আর কয়েকটা দিন সময় দিন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আর একটা কথা বললে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। প্লিজ স্যার। স্যার আমার শার্টের কলার ধরে টানতে টানতে বেঞ্চ থেকে বাইরে নিয়ে এসে ঘাড় ধরে রুমের বাইরে বের করে দিল। স্যার আমাকে বের করে দিয়েছে, আর ওইদিকে সবাই হাসাহাসি করতেছে। আমি তখন লজ্জার মাথা খেয়ে কোনো কিছু না ভেবেই স্যারের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে স্যারের মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে বললাম, একটু দয়া করেন স্যার, আমাকে বের করে দেবেন না, একটু করুণা করেন প্লিজ। আমি সব টাকা দিয়ে দেব। কাঁদতে কাঁদতে স্যারের পায়ে মুখ রাখলাম। এই ছেলে, পা ছাড়ো আর এখান থেকে যাও। এসব জায়গায় টাকা না হলে পড়া যায় না, কেউ কারো উপর করুণা করে না। তবু আমি স্যারের পা ধরে আকুতি মিনতি করছি, যদি স্যারের মনে একটু দয়া হয়। আসলে এই শহরের মানুষগুলো বড় পাষাণ, নির্দয় তাদের মন। ছোট লোকদের কোনো মূল্য নেই তাদের কাছে। ছোট লোকরা হচ্ছে তাদের কাছে শুধুমাত্র বাজারের পচা পণ্য মাত্র। আমি যখন স্যারের পা ধরে এসব বলছি তখন ক্লাসের কয়েকজন স্যার আর তাদের সাথে লামিয়া আপু আসলো। আমি লামিয়া আপুকে দেখে আকাশ থেকে পড়লাম। আপু এখানে কেন এসেছে? আপু আমাকে দেখে অবাক হয়ে গেছে। আরো বেশি অবাক হয়েছে এই জন্য যে আমি স্যারের পা ধরে আছি। লামিয়া আপু ভেতরে ঢুকেই আমাকে দেখে আগে আমার হাত ধরে উঠালো, তারপর স্যারের দিকে তাকিয়ে বলল, কি করেছে ও? আপনার পা ধরে পড়েছিল কেন? আর বললেন না, এইসব ছেলে মেয়ে যে কোথা থেকে আসে বুঝি না। কোচিং এ টাকা দিতে পারে নাই, তাই কোচিং থেকে বের করে দিয়েছি। সেই থেকে পা ধরে বসে আছে। আপু স্যারের কথা শুনে একবার আমার দিকে আর একবার স্যারের দিকে তাকালো। আপনার কি এই ছেলে কিছু হয়? চেনেনি কে? হ্যাঁ হয়, অনেক কিছুই হয়। ও আমার আমি আপুকে চোখের ইশারায় বলে দিলাম না বলতে। আপু যদি বলে আমি ওর ভাই তাহলে সবাই প্রশ্ন করবে, যদি আপনার ভাই হয় তাহলে ওর অবস্থা এমন কেন?
তখন আপু কোনো উত্তর দিতে পারবে না। আপু বলতে পারবে না যে তার আম্মু আমার এই অবস্থা করেছে, আমার এই অবস্থার জন্য তার আম্মুই দায়ী। কি হলো, বলতে বলতে থেমে গেলেন কেন? বলেন কি হয়? আমি জানি আপু আর কিছু বলতে পারবে না, তাই উত্তরটা আমি দিয়ে দিলাম। স্যার, আমি আপুদের বাসায় কাজ করি, তাদের বাসার কাজের ছেলে আমি, তাই আপু আমাকে চেনে স্যার। আমার কথা শুনে আপু আমার দিকে তাকালো। আপুর চোখের কোণে পানি জমে গেছে। আপনি ওকে এখান থেকে বের করে দিন না, ওর কোচিং এর টাকা আমি দিয়ে দেব। তারপর স্যার আমাকে সিটে গিয়ে বসতে বলল। তুই বাইরে গিয়ে দাঁড়া, আমি আসতেছি, তোর সাথে আমার কথা আছে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল। তারপর আমি বাইরে চলে গেলাম। আপু ভিতরে আছে, কেন আসছে আমি জানি না। আমি আজকে যাই, অন্যদিন এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবো। কিন্তু আপনি চলে যাবেন কেন? একটু কাজ আছে। তুই তখন ওই কথা কেন বললি? তোকে কে কোন চোখে দেখে আমি জানি না, তবে আমি তোকে আমার ভাইয়ের মতোই দেখি। তুই আমার ভাই, আর ওদের সামনে তোকে ভাই বললে কি হতো? আটকালি কেন? ওরা যদি তোমাকে বলতো আমার অবস্থা এমন কেন, তুমি কি কোনো উত্তর দিতে পারতে? জানি না পারতাম কিনা। জানিস, মাঝে মাঝে আমার নিজের মায়ের ওপরও আমার ঘৃণা হয়। একটা মানুষ এতটা নির্দয় পাষাণ কিভাবে হয়, তার উত্তর খুঁজে পাই না। আমার হাত পা বাঁধা, আমি চাইলেও কিছু বলতে পারি না। না আপু, ঠিক আছে, আমি এসব কিছু মনে করি না। চল এখন আমার সাথে। কোথায় যাবা? আমার তো আবার বাসায় গিয়ে তোমাদের জন্য রান্না করতে হবে। চল এক্ষুনি বাসায় যাব। চলো। আমি আর লামিয়া আপু হাঁটতেছি, জানি না আপু কোথায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে আপু হঠাৎ বলল, আজ আমার খালামুনির মেয়ে শান্তা আসবে। তুই তো জানিস শান্তা কেমন মেয়ে, একটু সাবধানে থাকিস। আপুর কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছে। জানি না শান্তা যতদিন থাকবে ততদিন কি কি সহ্য করতে হবে। আচ্ছা আপু, আমরা কোথায় যাচ্ছি? চল, গেলে বুঝতে পারবি। কিছুক্ষণ পরে আপু একটা স্বর্ণের দোকানের সামনে এসে তুই বাইরে দাঁড়া, আমি আসতেছি। বলে ভিতরে ঢুকে গেছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আপু আসলো। এনে ধর, এতে 5,000 টাকা আছে। কোচিং এ গিয়ে দিয়ে বাসায় আয়। তুমি এখন টাকা কোথায় পাইলে? তোকে না জানলেও চলবে, এখন টাকাটা দিয়ে আয়। আগে বলো কোথায় পেয়েছো? আমার কানের দুল 2টা বিক্রি করে দিয়েছি, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। আপু, তুমি টাকাটা ওদের দিয়ে তোমার কানের দুল দুইটা ফিরিয়ে নিয়ে আসো, না হলে আম্মু জানতে পারলে তোমার অনেক ঝামেলা হবে। চুপ কর তুই, আমি সব ম্যানেজ করে নিব, তুই টাকাটা দিয়ে আয়। আপু প্লিজ, আমার পড়াশুনো না করলেও ক্ষতি হবে না, তুমি টাকাটা ফিরিয়ে দিয়ে আসো। চুপ কর, তোর পড়াশোনা করতে হবে। তোকে যারা অপমান করেছে তাদের অপমানের জবাব তোকে দিতে হবে। আমার হাতে টাকা গজিয়ে দিয়ে দিল। আমি কোচিংয়ে যাওয়ার জন্য পেছন ঘুরে হাঁটতেছি। কিছু দূর চলে আসার পর পেছন থেকে কেউ একজন হাত এঁটে ধরল। পেছনে তাকিয়ে দেখি আপু। আপু, তুমি আবার আসছো যে? আমার হাতে 100 টাকা দিয়ে। এই টাকাটা রাখ, এটা আবার কি করব? রিকশায় করে বাসায় চলে যাস, দেরি হলে আবার বকবে। আমি আপুর থেকে টাকাটা নিয়ে কোচিংয়ে গিয়ে বেতনের টাকাটা দিয়ে আসলাম। ওখান থেকে রিক্সা করে বাসায় আসছি। রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে এসে রান্না করার জন্য কিচেনে গেলাম। রান্না করব বলে গোছাচ্ছি। তখন আম্মু, শান্তা, তাসনিম, লামি আপু নিচে আসলো। আমি শান্তাকে দেখে একটু ভয় পেলাম। না জানি সামনের দিনগুলো আমার জন্য কি কি অপেক্ষা করছে। জানিও না কয়দিন থাকবে এখানে। যাই হোক, ওরা হয়তো বাইরে কোথাও বেড়াতে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে আমি আমার কাজে মন দিলাম। তখন আম্মু আমাকে ডাক দিল। এই ছোট লোক, এদিকে আয়। জি আম্মু, বলো। আমার মুখে আম্মু কথাটা শুনে তখন পাশ থেকে শান্তা আম্মুকে উদ্দেশ্য করে বলল, খালামণি, এই ছোট লোকের বাচ্চারা তোমাকে আম্মু বলে ডাকতেছে আর তোমাকে কিচ্ছু বলতেছো না। আর কখনো আমাকে আম্মু বলে ডাকবি না। ছোট লোক ছোট লোকের মতো থাকবি। এখন থেকে ম্যাম বলে ডাকবি।
তিনটা থাপ্পড় দিয়ে কথাগুলো আম্মু আমাকে বলল। যতটা না থাপ্পড়ে ব্যথা পেয়েছি তার থেকে 1000 গুণ বেশি ব্যথা পেয়েছি আম্মুর কথাগুলো শুনে। চোখে পানি টলটল করছে, না জানি কখন ভাত ভেঙে পড়ে যায়। গালে হাত দিয়ে চোখ মুছতে মুছতে বললাম, জি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। লামিয়া শুধু আমার দিকে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আপুর চোখের কোণে পানি জমেছে। শোন, আমরা একটু বাইরে যাচ্ছি, বাইরে থেকে খেয়ে আসবো। দুপুরে রান্না করা লাগবে না, রাতে করলে হবে। জি ম্যাম, ঠিক আছে। এখন উপরে গেস্ট রুমটা পরিষ্কার কর, গিয়ে সুন্দর করে পরিষ্কার কর। ওখানে আজ থেকে শান্তা থাকবে। জি ম্যাম। তারপর ওরা চলে গেল। আম্মু একটাবারের জন্য ভাবলো না যে ওরা বাইরে থেকে খেয়ে আসলে আমি আর সামিয়া কি খাবো। সকালে অল্প কিছু খাবার দুজনে খেয়েছি, এখন দুপুরেও কি না খেয়ে থাকতে হবে? রান্না করতেও নিষেধ করেছে, যদি রান্না করি এসে আবার মারধর করবে। তার চেয়ে না খেয়ে থাকাই ভালো। সামিয়া এখনো কলেজ থেকে বাসায় আসেনি, তাই আমি উপরে গেলাম শান্তার রুম পরিষ্কার করার জন্য। ঘন্টাখানেকের মতো লাগলো পুরো রুমটা পরিষ্কার করতে। সবশেষে আমি রুমে এসে বসে বসে পড়তেছি, তখন সামিয়া কলেজ থেকে আসলো। ভাইয়া কোচিং থেকে কি বললো? তারপর আমি সামিয়াকে সব কিছু খুলে বললাম। সবকিছু শুনে সামিয়া কেঁদে ফেলেছে। ওই কাঁদছিস কেন? না এমনি। আচ্ছা ভাইয়া, তুই পড়, আমি রান্নাটা করে আসি। রান্না করতে হবে না, সবাই বাইরে গেছে, বাইরে থেকে খেয়ে আসবে। তাহলে আমরা দুজন কি খাবো? ভাইয়া এইখানে আমার অনেক কষ্ট হয়, আমি এসব আর সহ্য করতে পারছি না। সকালেও ঠিক মতো খেতে পারলাম না, আবার দুপুরেও না খেয়ে থাকতে হবে। এইভাবে আর কতদিন? আমি কিছুই জানি না রে, জানি না আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে। আম্মুর সাথে কেন আমরাও মারা গেলাম না? ভাইয়া চল আমরা কোথাও চলে যাই। কোথায় যাব? না আছে থাকার জায়গা, না আছে খাওয়ার কিছু। তাহলে চল দুজনে একসাথে আত্মহত্যা করে মরে যাই, তবুও অন্তত এইসব কষ্ট সহ্য করা লাগবে না। উঠতে বসতে মার খেতে খেতে আমি আর পারছি না ভাইয়া। বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। নিজের উপর নিজেরই আমার খুব ঘৃণা হচ্ছে। ছোট বোনের মুখে একজন ভাই যদি এসব কথা শুনে, তাহলে সেই ভাই বুঝবে সেই মুহূর্তের কষ্টটা। বুকের ভিতরটা ফেটে যাচ্ছে সামিয়ার চোখের পানি দেখে। আমি সামিয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে, তুই তো রুমে গিয়ে বস, আমি বাইরে থেকে আসতেছি। কোথায় যাবি? কোথাও না, তুই যা, তোর রুমে যা। সামিয়া ওর রুমে চলে যায়। আমি আমার রুমে এসে সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজেও একটা টাকা পাইলাম না। কোনো উপায় না পেয়ে বাইরে রাস্তার পাশে একটা দোকান আছে, সেখানে গেলাম। মামা, বাকিতে একটা কলা আর একটু পাউরুটি দিবেন? 2-1 দিনের মধ্যেই টাকাটা দিয়ে যাব। চোখ কি অন্ধ নাকি? বাইরে বড় বড় করে লেখা দেখতে পাচ্ছিস না, বাকি বিক্রয় বন্ধ। আমি মামার হাত দুটো ধরে, মামা দয়া করে দেন, আমি টাকাটা দিয়ে যাব। আমার বোনটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, দেন মামা, একটু দয়া করেন। যা এখান থেকে বাদ, তোকে ফ্রি খাবার দেওয়ার জন্য আমি দোকান খুলে বসি না এখানে। কথাটা যেন বুকে এসে তীরের মতো বাঁধল। আবার চোখের সামনে ভেসে উঠল সামিয়ার কান্না মাখা মুখটা। তখনই আবার ভাবলাম, না, যেভাবে হোক কিছু একটা নিয়ে যেতেই হবে। আমি আর কিছু না ভেবে দোকানদার মামার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি টাকা দিয়ে যাব, দয়া করে হলেও একটা কলা আর একটা রুটি দেন মামা। দোকানদার মামা আমাকে একটা লাথি দিয়ে ফেলে দিল। আমি উপর থেকে গড়াতে গড়াতে 2টা সিঁড়িতে কারো পায়ের কাছে আটকে গেলাম। উপরে তাকিয়ে দেখি একটা মেয়ে, আমার বয়সী হবে। মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে দিল ওঠার জন্য। আমি তার হাত না ধরে নিচ থেকেই উঠলাম। কি হলো, হাত বাড়িয়ে দিলাম, ফিরিয়ে দিলে যে? ম্যাডাম, আমি ছোট লোক, আমার হাতে ময়লা থাকে, আপনার হাতে লেগে যেত, বলে আমি চলে আসছি। তখন মেয়েটা পিছন থেকে আবার ডাক দিল, এই ছেলে দাঁড়াও। আমি দাঁড়ালাম। অতঃপর মেয়েটা আমার পাশে এসে বলল, কি হয়েছে তোমার? তখন ওই দোকানদার আঙ্কেল তোমাকে লাথি মেরে ফেলে দিল কেন? জি কিছু না ম্যাম, এমনি, বলে আমি আবার হাঁটা ধরছি। মেয়েটা তখন আমার হাত এঁটে ধরলো। বলো কি হয়েছে? আমি না বলতে চাইলেও অবশেষে মেয়েটার জোরাজোরিতে বলে দিলাম,
আমার কথাগুলো শুনে মেয়েটার হাসি মাখা মুখটা কালো হয়ে যায়। মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল, চলো আমার সাথে। কোথায়? চলো, তারপর বলছি। না, আমি বাসায় যাব। আমাকে আর কিছু বলতে না দিয়ে মেয়েটা আমার হাত ধরে টানতে টানতে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসিয়ে দিল। তুমি বসো, আমি আসছি। আমি বসে আছি। মেয়েটা কিছুক্ষণ পর আসলো। নাম কি তোমার, আর কি করো? আমার নাম আশিক। ভার্সিটি অ্যাডমিশন দেব বলে কোচিং করতেছি আপাতত, কিন্তু মনে হয় না দেওয়া হবে। তোমার বোনের নাম কি, আর ও কি করে? আমার বোনের নাম সামিয়া। ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি যদি তোমাকে 2টা টিউশন ঠিক করে দিই, তো পড়িয়ে অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবে না? কিন্তু আপনি কেন দেবেন? কেন দেব জানি না, বাট তোমাকে দেখে আর তোমার কথা শুনে আমার নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগতেছে। এইভাবে তোমরা 2 ভাই বোন বেঁচে আছো। বলতে বলতে ওয়েটার এসে টেবিলের উপর একটা ব্যাগ রেখে গেল। পারবো। আচ্ছা, তোমার নাম্বারটা দাও, আমি ফোন করে বলে দেব। জি, আমার মোবাইল নাই। ও আচ্ছা, তুমি কাল 10টায় এখানে আমার সাথে দেখা করো। আচ্ছা। এটা নিয়ে বাসায় যাও, গিয়ে খেয়ে নাও দুজনে। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার ভাষা নেই। আপনার উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। আরে না, ধন্যবাদ দিতে হবে না। তারপর আমি বাসায় চলে আসলাম। দেখি সামিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওকে ঘুম থেকে তুলে দুজনে খেয়ে নিলাম। সামিয়া খেতে খেতে বলল, এগুলো কোথায় পেয়েছিস? অতঃপর আমি সামিয়াকে সব কিছু খুলে বললাম। ভাইয়া, তোকে আমি খাবার নিয়ে আসতে বলছি, একটা মেয়ে দিলো আর তুই নিয়ে আসলি। ভাইয়া, তুই এমন কেন? সবার হাত পা ধরিস। আজ থেকে যদি কখনো কারো হাত পা ধরিস, তোকে আমি মেরেই ফেলবো। আচ্ছা, বাদ দে এসব। এভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। আম্মু, শান্তা, লামিয়া, তাসনিম সবাই বাসায় চলে আসছে। সামিয়া রান্না করতেছে আর আমি ওকে হেল্প করতেছি। তখন শান্তা আমাকে ডাক দিল। আয় ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। শান্তার কথা শুনে সামিয়া একবার আমার মুখের দিকে তাকালো। জি আপু, বলেন। ওই, তোর কোথাকার আপু আমি? হোলি বাড়ির কাজের লোক কাজের লোকের মতো থাকবি, ম্যাডাম বলে ডাকবি। জি ম্যাম, বলেন। এবার আর আমার চোখে পানি আসলো না। তবে সামিয়ার দিকে তাকিয়ে দেখি ও চোখ মুছতেছে আর আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার জন্য কপি করে নিয়ে আয়। জি ম্যাডাম। কিছুক্ষণ পর আমি শান্তার জন্য কফি নিয়ে আসলাম। শান্তার কাছে কফির মুখটা দিয়ে আমি পিছন ঘুরতেই পুরো কফিটা শান্তা আমার গায়ে ছুঁড়ে মারল। এটা কোনো কফি হলো? মিষ্টি বেশি দিছস কেন? এবার আর চোখের পানি আটকাতে পারলাম না। শান্তার কথার উত্তর না দিয়ে দৌড়াতে ওয়াশরুমে চলে গেলাম। আমার পাতলা একটা টি শার্ট পরা ছিল। গরম কফি ছুঁড়ে মারাই টি শার্ট ভেদ করে পুরো পিঠ পুড়ে গিয়েছে। পিঠ জ্বলে যাচ্ছে। আমি আবার গোসল করলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, ওয়াশরুম থেকে রুমে এসে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতেই শুনতে পেলাম গুনগুন কান্নার আওয়াজ। চোখ মেলতেই দেখি সামি আমার পাশে বসে কাঁদছে। আমিও কিছু বললাম না। কাঁদুক, যত ইচ্ছা হয় কাঁদুক। কাঁদলে মনটা হালকা হবে। এই তো সবেমাত্র শুরু। শান্তা যতদিন এখানে থাকবে এরকম সহ্য করেই যেতে হবে। ভাইয়া, তোর ক্ষুধা লেগেছে তাই না? না রে, লাগেনি। ওই দেখি। সামি আমার পিঠের দিকে তাকিয়ে দেখলো অনেকটা জায়গা জুড়ে পুড়ে গেছে। ভাইয়া, ঔষধ না খেলে সমস্যা হবে। তোর কাছে টাকা আছে? না, ঔষধ লাগবে না, আর আমার কাছে টাকাও নেই। সামিয়া কিছু না বলে উঠে গেল। জানি না কোথায় গিয়েছে। অতঃপর আমি উঠে বই নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পর সামিয়া লামিয়ার রুমে গিয়েছে। ভেতরে আসবো? ভেতরে আসবা, তাতে শোনার কি আছে? আসো, ভেতরে আসো। না, আমরা তো ছোট লোক, তোদের বাসার কাজের লোক, আমাদের তো অনুমতি নিয়েই আসতে হয়। সামিয়ার কথাগুলো শুনে সামিয়াকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। আপু, আমার মুখ থেকে এরকম কথা কখনো শুনছো? আমি কি করব বলো? আমার নিজের মায়ের প্রতি আমার নিজেরই ঘৃণা হয়। না রে, মাকে ঘৃণা করিস না, তার মনে কষ্ট দিস না। মা যে কি জিনিস আমরা দুইজন বুঝতে পারি। তোর তো মা আছে, মায়ের মনে কখনো কষ্ট দিস না। নিশ্চয়। এসছি, তোর কাছে 100 টাকা হবে? ভাইয়ার পিঠ অনেকটা পুড়ে গেছে, ঔষধ কিনবো।
তুমি বসো, আমি দিচ্ছি। লামিয়া সামিয়ার হাতে 500 টাকা ধরিয়ে দেয়। এটা নিয়ে যাও আপু। না, 100 টাকা দিলেই হবে। তুমি নিয়ে যাও। সামিয়া আর কিছু না বলে 100 টাকা নিয়ে বাকি 400 টাকা লামিয়ার হাতে গুঁজে দিয়ে চলে আসে। বাসার পাশে একটা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলো। তখন রাত 9টা বাজে। ঔষধ নিয়ে সামিয়া আমার রুমে আসলো। ওষুধগুলো আমার টেবিলের উপর রাখলো। ঔষধগুলো আমার টেবিলের উপর রেখে, ভাইয়া তুই পড়, আমি খাবার নিয়ে আসবো একটু পরে। ঔষধের টাকা কোথায় পাইছোস? লামিয়ার থেকে নিয়ে আসছি। বলে সামিয়া আম্মু শান্তা লামিয়া তাসনিমদের রাতের খাবার রেডি করে দিয়ে আমার আর ওর মতো কিছু নিয়ে আসলো। নে ঔষধ খেয়ে তারপর পড়। আচ্ছা আমি রুমে গেলাম, পড়বো। বলে সামিয়া চলে যায়। আমি খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে আবার পড়তে বসলাম। 2টা পর্যন্ত একটানা পড়লাম। পড়া শেষ করে রুমের বাইরে একটা বেঞ্চ আছে, ওখানে গিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। আজ চাঁদ ওঠেনি, কিন্তু পুরো আকাশে তারার মেলা। শুনেছিলাম মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। লক্ষ লক্ষ তারার ভিড়ে আম্মুকে খুঁজতেছি। ওই দূর আকাশে প্রতিদিন একটা তারাকে মিটমিট করে জ্বলতে দেখি। ওটাকেই আম্মু ভেবে প্রতিদিন গভীর রাতে মনের কথাগুলো বলি। কিন্তু আজকে তারাটা দেখতে পাচ্ছি না। হয়তো আমার আম্মু আমার থেকে মুখ সরিয়ে নিয়েছে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তাহলে হয়তো এই কষ্টগুলো আর সহ্য করতে হতো না। আত্মহত্যা পাপ জানার পরেও যদি আমার বোনটা না থাকতো, এতদিন আত্মহত্যাটাই করতাম। শুধুমাত্র বোনটার মুখের দিকে তাকিয়ে আজও সবকিছু সহ্য করে বেঁচে আছি। যতই কষ্ট হোক, ওর মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই। যাই হোক, তারটা দেখতে না পেয়ে মনটা আরো খারাপ হয়ে গেল। বাইরে আর বসে না থেকে রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। বারবার তারটার কথা মনে পড়ছে। অনেক কষ্ট করে ঘুমালাম। খুব সকালে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে ওই রেস্টুরেন্টের সামনে গেলাম। মেয়েটা বলেছিল এখানে দেখা করতে। অনেকক্ষণ হলো এসে দাঁড়িয়ে আছি, কিন্তু মেয়েটা এখনো আসতেছে না। হয়তো মেয়েটা ভুলে গিয়েছে। আমি আরো কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আসতেছে না। তারপর কোচিংয়ে যাওয়ার জন্য রওনা হলাম। পিছন ঘুরে হাঁটা ধরেছি, তখনই পিছন থেকে কেউ একজন ডাক দিল। এই আশিক, দাঁড়াও। পিছনে তাকিয়ে দেখি ওই মেয়েটা। সরি, অনেক দেরি হয়ে গেছে। না, সরি বলতে হবে না, ঠিক আছে। চলো আমার সাথে। কোথায়? যাকে পড়াতে হবে তাদের বাসায়। তারপর মেয়েটার সাথে গেলাম। একটা বাসায় নিয়ে এসেছে। এসে বুঝলাম এটা মেয়েটার বড় আপুর বাসা। তার আপুর মেয়েকে আর ছেলেটাকে পড়াতে হবে। আপু, এই হচ্ছে আশিক, এর কথা তোমাকে বলেছিলাম। মেয়েটা তার আপুকে উদ্দেশ্য করে বলল, তোমার বাসা কোথায়? আপু, আমার বাসা নেই। একটা বাসায় কাজ করি আর সেখানেই থাকি। কি কাজ করো? তাদের বাসায় সব কাজ মানে রান্না থেকে শুরু করে সব। এর মধ্যে তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারো। পারি। কিন্তু তোমার আব্বু আম্মু কোথায়? কথাটা শুনে আমার চোখে পানি চলে আসলো। কোনো উত্তর না দিয়ে মুখটা নিচু করে বসে আছি। কি হলো, কথা বলছো না যে? আমার আব্বু আম্মু নেই, ছোটবেলায় মারা গিয়েছে। আপুটা আমার পাশে বসেছিল। আমার কথাগুলো শুনে আপুটা আমার পিঠে হাত রেখে বলতে চাইছিল, কষ্ট পেও না। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আমি আহ করে চিৎকার দিয়ে উঠলাম। কি হলো? কিছু না, আমি আজ উঠি, কাল থেকে আসব। কথাটি বলে আমি উঠে বাইরে চলে আসলাম। আর ওইদিকে মেয়েটাও আমার পিছে পিছে আসলো। দাঁড়াও। জি বলেন। কি হয়েছে? তখন পিঠে হাত রাখতে চিল্লিয়ে উঠলে কেন? না কিছু না, এমনি। এমনি না, কিছু হয়েছে দেখি। আসলে আমার পিঠ পড়ে গিয়েছে তাই। কি করে পড়লো? আমি কোনো উত্তর না দিয়ে হাঁটতে হাঁটতে কোচিংয়ে গেলাম। প্রতিদিনের মতোই শেষের বেঞ্চটায় গিয়ে বসলাম। ক্লাস শেষ হওয়ার পরে স্যার জানিয়ে দিল যে আগামীকাল একটা টেস্ট পরীক্ষা নেবে। ক্লাস থেকে বাইরে বের হয়ে দেখি শান্তা কয়েকটা মেয়ের সাথে বসে আছে।
তার মানে শান্তাও এই কোচিংয়ে ভর্তি হয়েছে। এখানেও শান্তা না জানি আমাকে দেখলে কত কি বলবে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, শান্তা আমাকে দেখতে পেয়েছে। আয় ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। জি ম্যাডাম, বলেন। তুই এখানে কি করছিস? অ্যাডমিশন পরীক্ষার জন্য কোচিং করছি। তুই দিবি অ্যাডমিশন পরীক্ষা? ভাবি কি করে তুই চান্স পাবি? কখনো পাবি না। বাড়ির চাকরদেরও যে এত স্বপ্ন থাকে তা জানতাম না তোকে না দেখলে। সবার সামনে কথাগুলো শান্তা আমাকে বলল। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কাল থেকে যেন তুই আর এই কোচিং এ না আসিস। আমি অনেকটা অবাক হয়ে বললাম, কেন ম্যাডাম? আমি কি করেছি? কিছু না, এখানে আমি পড়ি তাই তুই আসবি না। সরি ম্যাডাম, আমি এখানে কোচিং করবই। আমার মুখের উপরে কথা বলিস? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আমি আর কোনো কথা না বলে ওখান থেকে বাসায় চলে আসলাম। শান্তা, তুই আজকে আমাকে যা না তাই বলে অপমান করছিস, যখন তখন গায়ে হাত তুলছিস। এর প্রতিশোধ তো আমি নেবই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমন সময় আসবে তুই শান্তা আমার পিছে পিছে ঘুরবি, শুধু একটু ওয়েট কর। অতঃপর বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। তখন সামিয়া আসলো। এখন পড়ছিস কেন? খাবি না? না রে, তুই খেয়ে নে। কাল তার যন্ত্রণা সহ্য করতে পারছি না। কাঁদতে কাঁদতে বলল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। একবার ভাবলাম বাসা থেকে চলে যাব, কিন্তু গিয়েও বা কি করব, কোথায় থাকব? আমি না হয় কিছু একটা করে নেব, বাট সামিয়াকে নিয়ে কোথায় রাখবো? এসব ভেবে সামিয়াকে বললাম, তুই রুমে গিয়ে ঘুমা। না, আমি যাব না, আমি তোর এখানেই থাকবো। বলে সামিয়া চুপ করে বসে আছে। আমি উঠে বাইরের বেঞ্চটায় গিয়ে বসলাম। আকাশের দিকে তাকাতেই ওই তারাটাকে দেখতে পেলাম। তারাটার দিকে তাকিয়ে খেতে দিলাম। তখন সামিয়া এসে আমার পাশে বসে আমার কাঁধে মাথা রেখে কেঁদে দিল। ভাইয়া, তুই আর কোচিং এ যাস না। গেলে তোকে ওই শান্তা আর ডাইনি মহিলা প্রতিদিন এরকম মারতে মারতে মেরেই ফেলবে। এর চাইতে বাড়িতে বসে পড়। উপরে আল্লাহ আছে, আল্লাহ এর বিচার করবে। যদি তোর কপালে থাকে তুই চান্স পাবি, দেখিস। কাঁদতে কাঁদতে বলল। আমিও ভাবছি আর যাব না। তারপর থেকে আমি আর কোচিং এ যাই না। বাসায় প্রিপারেশন নিলাম নিজের মতো করে। এর মধ্যেও প্রতিটা দিন মারধর খেতেই হয়। 3 বেলা খাওয়া না হলেও শান্ত আর আমর হাতের থাপ্পড় আর মুখের গালি ঠিকই খাওয়া হয়। এর জন্য কোনো কারণ লাগে না। দেখতে অ্যাডমিশন পরীক্ষা চলে আসে। অ্যাডমিশন পরীক্ষার 2 দিন আগে আমি আর সামিয়া রান্না করতেছি। তখন শান্তা আমাকে ডাক দিল। আয় ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। জি ম্যাডাম, বলেন। তুই অ্যাডমিশন পরীক্ষা দিবি না, যদি দিস বাসা থেকে বের করে দিব। কেন ম্যাডাম? আমি পরীক্ষা দিলে কি হবে? আমি বলছি তাই দিবি না। আমি দেব, পারলে কিছু করে নিয়েন। বাহ, তোর দেখে মুখে কথা ফুটেছে। ওকে পরীক্ষা দিস, কোনো সমস্যা নেই। এখন যা গিয়ে আমার জন্য নুডলস নিয়ে আয়। জি ম্যাডাম, নিয়ে আসতেছি। বলে আমি শান্তার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসলাম। টেবিলের উপরে নুডলসের পিসটা রেখে আমি চলে যাচ্ছি। তখন শান্তা আবার ডাক দিল। আয়, তোকে আমি যেতে বলেছি? না। আমি আবার টেবিলের পাশে গিয়ে দাঁড়ালাম। তখন শান্তা গরম নুডলসের পিস হাতে নিয়ে আমার মুখে ছুঁড়ে মারল। আমি চিল্লাতে চিল্লাতে বাইরে চলে গেলাম। তখন শান্তা বলল, যা এবার গিয়ে পরীক্ষা দে, দেখি কিভাবে পরীক্ষা দিস। আমার চিল্লানো শুনে সামিয়া বাইরে থেকে এসে দেখে আমার এই অবস্থা। আমি মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছি আর কান্না করতেছি, মুখ জ্বলে যাচ্ছে। অতঃপর সামি আমাকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখে ডিম ভেঙে দিল। অতঃপর রুমে নিয়ে শুয়ে দিল। পুরো মুখটাই পড়ে গেছে, চোখটা বাদে পুরো মুখ পড়ে গেছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি অচেতন অবস্থায় পড়ে আছি। মুখ দিয়ে কোনো কথা আর ফুটতেছে না। এভাবে একদিন চলে গেল। আগামীকাল পরীক্ষা। ভেবে নিয়েছি যে পরীক্ষা আর দেব না। এই মুখ নিয়ে পরীক্ষা দিতে যাওয়া সম্ভব না। এদিকে সামি আমার পাশে বসে কেঁদেই যাচ্ছে। ভাইয়া ওর, তোর পরীক্ষা কালকে, এভাবে থাকিস না।
তোকে পরীক্ষা দিতে যেতে হবে। আমি কোনো কথা বলছি না, শুধু শুয়ে শুয়ে কাঁদছি। এই বুক নিয়েই পরীক্ষা কিভাবে দেব কিছুই ভেবে পাচ্ছি না। অতপর ভাবলাম যা হবার হবে, পরীক্ষা আমি দেবই। তারপর উঠে পড়তে বসলাম। রাত দিন এক করে পড়ে পরীক্ষা দিতে যাওয়ার দিন শীতের হনুমান টুপি পরে পরীক্ষার হলে গেলাম। যাওয়ার পথে দেখলাম কয়েকটা ছেলে একটা মেয়েকে রাস্তায় আটকিয়ে টিজ করতেছে। ছেলেগুলো মেয়েটার ওড়না ধরে টানাটানি করছে। আমি ভাবলাম আজ যদি এখানে আমার বোন থাকতো, আমি এসব দেখে এভাবে চলে যেতাম না, কখনোই যেতাম না। কিন্তু এই অবস্থায় আমি ওদের সাথে কখনোই পেরে উঠতে পারবো না। তবুও ওদের কাছে গিয়ে কোনো কথা না বলে মেয়েটার হাত ধরে ওদের থেকে ছাড়িয়ে নিয়ে দুজনে দৌড় দিলাম। ওরা আমাদের পিছে পিছে ছুটতেছে। আমি মেয়েটাকে নিয়ে একটা গলির আড়ালে লুকিয়ে গেলাম। ছোট গলি। মেয়েটা ভয়ে আমাকে জড়িয়ে ধরেছে। ওরা আমাদের খুঁজে না পেয়ে চলে গেল। তখন আমি মেয়েটাকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে মেয়েটার দিকে চোখ তুলে তাকাতেই আমি অবাক হয়ে গেছি। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে? ঠিক যেন একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। পরী বললেও অবশ্য ভুল হবে, কারণ তার থেকেও বেশি সুন্দর। মেয়েটাকে দেখেই ভালো লেগে গেছে। কিন্তু আমাদের মতো ছোট লোকদের এসব মানায় না। ভালোবাসার অধিকার আমাদের নেই। যাই হোক, সমস্ত ঘোর কাটিয়ে আমি তাকে বললাম, এখন আর ভয় নেই, ওরা চলে গেছে। ধন্যবাদ। আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে যে কি হতো? বাট এই গরমে আপনি হনুমান টুপি পরে আছেন কেন? এমনি কিছু না। আপনি কোথায় যাবেন? আমি অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছিলাম। অবশ্য বাসা থেকে বলছিল গাড়িতে করে যেতে, বাট কাছেই তো, সেই জন্য আমি হাঁটতে হাঁটতে আসছিলাম। তখন এসব হয়ে গেল। বাট আপনি কোথায় যাবেন? মেয়েটার ভয়েসটাও অনেক মিষ্টি, যে কোনো ছেলে শুনলেই প্রেমে পড়ে যাবে। যেমন দেখতে সুন্দর তেমন মিষ্টি ভয়েস। আমিও অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছিলাম। ও চলেন একসাথে যাই, যেতে যেতে শুনবো আপনার হনুমান টুপির রহস্য। তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি। মেয়েটা বারবার শুনতে যাচ্ছে আমি মাঙ্কি টুপি কেন পরেছি। অবশেষে মেয়েটার জোরাজুরিতে বলতে বাধ্য হলাম, আসলে আমার মুখ পড়ে গেছে দুদিন আগে, সেজন্য টুপি পরা। ওই দেখি আর কিভাবে পড়লো? সে অনেক কাহিনী, ওসব আপনার শুনতে হবে না। এখন চলেন। না আমি শুনবো, আপনি বলেন। পরীক্ষা শেষে তারপর যদি কখনো দেখা হয় তখন বলবো। তারপর পরীক্ষার হলে চলে আসলাম। মেয়েটা আমার পাশেই আছে। আমার হনুমান টুপি পরা দেখে সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। করুক, তাতে আমার কি। কিছুক্ষণ পরে চেক করে রুমে ঢোকালো। আমাকে চেক করার সময় স্যার বলল, তুমি টুপি পরে আছো কেন? আমি টুপি খুলে আমার মুখটা দেখালাম। ইস, এই অবস্থা কি করে হলো? এমনি পড়ে গেছে। আচ্ছা রুমে যাও আর এই টুকেনটা রাখো। যদি রুমে কোনো স্যার কিছু বলে এটা দেখাবা, কিছু বলবে না। ধন্যবাদ স্যার। বলে আমি রুমে এসে আমার সিটটা খুঁজে নিয়ে বসলাম। কিছুক্ষণ বসে আছি, তখন ওই মেয়েটা এসে আমার পাশে বসলো। আপনি এখানে? এটাই আমার সিট। বাহ, ভালোই হলো, একসাথে বসতে পারলাম। এই আপনি তো চুপচাপ কেন থাকেন? এমনি, ছোট লোক তো, তাই। কি বলেন এসব? আপনি ছোট লোক হতে যাবেন কেন? না, এসব আপনি বুঝবেন না। কিছুক্ষণ পরেই আমাদের রুমে শান্তা আসলো। আমার থেকে 2 বেঞ্চ পিছনে ওর সিট পড়েছে। তখন আর আমাকে কিছু বলল না। শুরু হয়ে গেছে। প্রশ্নে দেখলাম যা প্রশ্ন আসছে 100% সবই আমার কমন আসছে। আমি আমার নিজের মতো পরীক্ষা দিতেছি। তখন মেয়েটা কলম দিয়ে আমাকে খোঁচা মারলো। পরীক্ষা দিয়ে বাইরে গিয়ে দাঁড়াবেন আমার জন্য। কেন? বলছি দাঁড়াবেন। লেখায় মন দিলাম। আমার আগেই মেয়েটা পরীক্ষা দিয়ে বের হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটারও সবকিছু কমন আসছে। সবার শেষে আমি বের হলাম। বাইরে বের হয়ে আমি 420 ভোল্টেজের একটা শর্ট খাইলাম। তা তিথি আপু, মানে যে আপুটা আমাকে টিউশনে ঠিক করে দিয়েছিল, ওই আপুর সাথে হেসে হেসে কথা বলছে। কিন্তু আপু এর কি হয়? আমাকে তিথি আপু দেখতে পেয়ে নিচে ডাক দিল। আমি সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম শান্তা দাঁড়িয়ে আছে। শান্তার কাছে যেতেই শান্তা আমার পায়ে পা বাড়িয়ে দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিল। আমি গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়লাম। ওই মেয়েটা দূর থেকে দেখতে পেয়ে, আপু ওই দিকে দেখো।
দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বসিয়ে মেয়েটার কোলে মাথা রাখলো। আমার মুখ দিয়ে অনর্গল রক্ত পড়ছে। তিথি আপু সাথে সাথে ছুটে আসলো। আপু, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অনেক রক্ত পড়ছে। তারপর তিথি আপু গিয়ে একটা গাড়ি নিয়ে আসলো। অতঃপর সবাই মিলে ধরাধরি করে গাড়িতে উঠালো। আপু তুমি নিয়ে যাও, আমি আসছি। তুই কোথায় যাবি? যে মেয়েটা বাবা দিয়ে ফেলে দিল, ওর সাথে একটু কথা বলে আসি। পরে মেয়েটা শান্তাকে খুঁজতে থাকে। এদিকে তিথি আপু আমাকে হসপিটালে নিয়ে আসে। খুঁজতে খুঁজতে মেয়েটা শান্তাকে পেয়ে যায়। শান্তা ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল। সেখান থেকে মেয়েটা শান্তার হাত ধরে এক সাইডে নিয়ে এসে কোনো কথা না বলেই শান্তার গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। বেয়াদব মেয়ে, ও ছেলেটা তোমার কি ক্ষতি করেছে? ওকে এইভাবে সিঁড়ি থেকে বাবা দিয়ে ফেলে দিলে কেন? শান্তা একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেছে। হঠাৎ করে কেউ তাকে মারলো, তাও আবার আমার জন্য। এরকমটা হবে শান্তা ভাবতেও পারেনি। ও আমার যে ক্ষতি করুক তাতে তোমার কি? তুমি আমার গায়ে হাত তোলার কে? অন্যায় করাটা করছো, আবার বড় বড় কথা বলছো। লজ্জা করছে না? একটা ছেলেকে এভাবে ফেলে দিয়ে তুমি ওখানে বসে আড্ডা দিচ্ছ। ওই ছেলেটা আগে সুস্থ হোক, তারপর তোমার ব্যবস্থা করব। বলে মেয়েটা শান্তার হাত ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসে হাসপাতালে। এদিকে তিথি আপু আমাকে হাসপাতালে অ্যাডমিশন করে দিয়েছে। কিছুক্ষণ পরে মেয়েটাও হাসপাতালে আসলো। আপু, ওর কি অবস্থা? আইসিইউতে নিয়ে গেছে, জানি না এখন কি অবস্থা। আল্লাহর কাছে দোয়া করো যেন সবকিছু ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার আইসিইউ থেকে বাইরে এসে তিথি আপুকে বলল, ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়া এখন বন্ধ হয়েছে, কিন্তু অনেক রক্ত ঝরে গেছে, বারবার সেন্সলেস হয়ে পড়তেছে। সেজন্য খুব দ্রুত 2 ব্যাগ বি পজিটিভ রক্ত দরকার। আমি দেব, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। কিন্তু আপনি একা 2 ব্যাগ রক্ত দিলে আপনার সমস্যা হতে পারে। আমার কিছু হবে না, আপনি নিতে পারবেন। আর সুমির থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে আমাকে দিল। কিছুক্ষণ পরে আমার সেন্স আসে। অতঃপর চোখ মেলতেই দেখি তিথি আপু আমার মাথার কাছে বসে আছে। আপু তুমি এখানে? আর আমি এখানে কিভাবে আসলাম? আমার হাতে সেলাইন দেয়া কেন? তারপর আপু আমাকে সব ঘটনা খুলে বলল। অতঃপর আমার সব কিছু মনে পড়ল। আপু, আমাকে রক্ত দিয়েছে কে? সুমি তোকে রক্ত দিয়েছে। সুমিটা আবার কে? যে মেয়েটা তোর পাশে বসে পরীক্ষা দিয়েছিল, যাকে তুই ওই খারাপ ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিলি, ওর নাম সুমি। আর আমরা 3 বোন, তোর মিমাপু, আমি আর সুমি। সুমি হচ্ছে ছোট। কোথায় সে? পাশের রুমে আছে। রক্ত দেওয়ার পর ডাক্তার বলেছে রেস্ট নিতে, তাই ঘুমিয়ে গেছে। আমি আপুর কথা শুনে কিছু যে বলবো সেই ভাষা হারিয়ে ফেলেছি। তিথি আপুর সাথে দেখা হওয়ার পর থেকেই আপু আমাকে অনেকভাবে হেল্প করেছে। আর ওই মেয়েটা, মানে সুমি যে আপুর ছোট বোন, তা আমি কখনোই ভাবি নাই। এসব ভাবতে ভাবতে আমি আপুর হাত এঁটে ধরে, আপু, আজ যদি তোমরা না থাকতে হয়তো আমি ওখানেই মরে পড়ে থাকতাম। কেউ আমার গায়েও হাত দিত না। তোমাদের এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। কাঁদতে কাঁদতে বলতেছি, তখনই সুমি রুমে আসলো। কি কিসের উপকারের কথা বলবা না? তুমি যে আমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিলে, সেটা কিরকম ছিল? আবার এটা ভেবো না ওদের হাত থেকে বাঁচিয়েছো বলে আমি তোমাকে বাঁচিয়েছি। আচ্ছা তোরা কথা বল, আমি ডাক্তার আঙ্কেলের সঙ্গে কথা বলে আসছি। বলে তিথি আপু চলে গেল। সুমি এসে আমার কাছে বসলো। আচ্ছা, তোমার নাম কি আর বাসায় কে কে আছে? আমার নাম আশিক। আমার বাসায় কেউ নাই। একটা বোন আছে আমার ছোট। বলতে গেলে আমার বাসাও নাই। বাসা নাই মানে? তুমি থাকো কোথায়? আর তোমার বোনের নাম কি? কিসে পড়ে? সে অনেক লম্বা কাহিনী, আপনাকে শুনতে হবে না। আর আমার বোনের নাম সামিয়া, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সবকিছু শুনতে হবে, আর তুমি আমার সাথে তুমি করে বলবে। পরে কোনো এক সময় বলবো। এখন বলো, ওই মেয়েটা তোমাকে কেন ফিরে দিল? তুমি কি ওকে চেনো? আর তোমার মুখের এই অবস্থা কে করেছে? এই অবস্থাটা ওই মেয়েটাই করেছে, আর আমি ওকে খুব ভালো করেই চিনি। সুমি কিছু বলতে যাবে, তখন ডাক্তার আর তিথি আপু আসলো। আপনারা ওকে বাসায় নিয়ে যেতে পারেন, তবে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওইগুলো খেলে মুখের পড়া দাগগুলো উঠে যাবে। জি, ধন্যবাদ ডক্টর।
এবার আমি পড়েছি মহা চিন্তায়। আমার কাছে কোনো টাকা নাই, হাসপাতালের বিল কিভাবে পরিশোধ করব? তখন আমি ডাক্তার আঙ্কেলকে বললাম, আঙ্কেল, হাসপাতালের বিল কত হয়েছে? তোমার বিল পেইড হয়ে গেছে, তোমরা যেতে পারো। বিল কে দিল? বাহ, আমরা হাসপাতালে নিয়ে আসতে পারছি আর বিল দিতে পারবো না? কিন্তু আপনি কেন বিল দিলেন? কেন দিলাম সেটা তোমার জানা লাগবে না, এখন চলো। সুমি মেয়েটা কেমন যেন, নেই কোনো অহংকার, নেই কোনো হিংসা, অদ্ভুত একটা মেয়ে। যাই হোক, তারপর নিচে চলে আসলাম। তখন সুমি বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। বলে সুমি ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। ওষুধগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে, এখানে সব ওষুধ আছে আর সময় মতো এগুলো খেয়ে নিও। তোমাদের এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। না, হয়েছে, এখন এসব কথা বাদ দাও, এখন সাবধানে বাসায় যেও। তারপর আমি বাসার দিকে হাঁটতেছি। তখন সুমি আবার ডাক দিল, এই শোনো, এখানে আসো। আমি ওর কাছে এগিয়ে গেলাম। বলো। কাল বিকালে এখানে যে পার্কটা আছে ওখানে আসবা, ঠিক 4টের সময়। কিন্তু কেন? আমি বলছি তাই আসবা, এখন যাও। তারপর আমি বাসায় আসার জন্য হাঁটা শুরু করলাম। আজ কেন জানি শান্তর উপর প্রচন্ড রাগ হচ্ছে। না, এভাবে আর থাকা যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আজ যদি তিথি আপু আর সুমি না থাকতো, হয়তো আমি মারাই যেতাম। আজকে বাসায় গিয়ে শান্তাকে একটা শিক্ষা দিতেই হবে। এভাবে ভীতুর মতো যত থাকবো তত আমাকে ওরা নির্যাতন করবে। যা হবার হবে। এতদিন অনেক সহ্য করেছি, আর না, আজ থেকে নতুন আশিক দেখবে সবাই। আমার উপর যা যা হয়েছে তার প্রতিশোধ আমি নেবই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে না গিয়ে সোজা শান্তার রুমে গিয়ে শান্তার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে ওর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে, ফকিন্নির বাচ্চা, এতদিন কিছু বলে নাই বইলা যা ইচ্ছা তাই করেছিস আমার সাথে, কোনো প্রতিবাদ করে নাই। আজ থেকে বুঝবি আশিক কি জিনিস। আমি ছোট লোকের বাচ্চা, তাই না? ছোট লোকের বাচ্চাও কি কি করতে পারে এবার দেখবি। এরপর একটাবার আমার গায়ে হাত তুলে দেখিস, তোর এই হাত আমি মুচড়ে ভেঙে দেব। আমার কথা শুনে শান্তা যেন আকাশ থেকে পড়লো। শুধু শান্তা না, আম্মু অবাক হয়ে গেছে, এ কাকে দেখছে ওরা। আমার কথা শেষ হতেই শান্তা আমাকে মারবে বলে হাত উঁচু করে বলল, তোর সাহস করলো কিভাবে আমার গায়ে হাত দেওয়ার? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। শান্তা মারতে যাওয়ার আগেই আমি ওর হাত ধরে একটা মোচড় দিয়ে, বলেছিলাম না এবার গায়ে হাত তুলে দেখিস। এখন থেকে ছোট লোকের বাচ্চা বললে তোর এই সুন্দর মুখ ভোতা করে ছেড়ে দেব। ফকিন্নির বাচ্চা, থাকিস আমাদের বাসায়, আবার ভাব নিচ্ছিস। আমার হাত ছাড়। এখন কেমন লাগে দেখ। তখন আম্মু এসে আমার থেকে শান্তাকে ছাড়িয়ে নিয়ে আম্মু আমাকে মারবে বলে হাত তোলে। তখনই আমি আম্মুর হাত ধরে ফেলি। এখন থেকে মুখ নিচু রেখে কথা বলবেন। এই বাড়িতে আপনার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। এতদিন ভিজা বিড়াল হয়েছিলাম বলে এটা ভাববেন না যে সারা জীবন ভিজা বিড়াল হয়ে থাকবো। এখন থেকে আমার আর আমার বোনের গায়ে হাত উঠানোর আগে ভেবে চিনতে উঠাবেন, না হলে এই হাত আর হাতের জায়গায় থাকবেন। কথাগুলো বলে আমি আম্মুর হাত ছেড়ে দিলাম। বাহ, তোর দেখি মুখে কথা ফুটেছে। এখন থেকে নিজেদের রান্না নিজেরা করে খাবেন, আমাদের রান্না আমরা করে খাবো। আর উপরের রুমেও আমাদের সমান ভাগ দিতে হবে। উপরে 4টা রুম, 2টা আমাদের জন্য আজ থেকে ছেড়ে দিবেন, না হলে এই বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমাদের মা নাই, আপনার সব নির্যাতন সহ্য করেও আপনাকে মায়ের জায়গায় বসিয়ে মায়ের মতো সম্মান দিয়েছি। বাট আপনি সেই সম্মান পাওয়ার যোগ্য না। বলে আমার পাশে একটা ফুলদানি ছিল, সেটা আমার পায়ের কাছে ছুঁড়ে মারলাম।